নমস্কার বন্ধুরা, গল্পের ছলে আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন চিঠি কার। নীতিশদা, ও নীতিশদা! ডাক শুনতে পেয়ে দরজা খুলে দেখে, আরে অর্ঘ্য, তুই? আয় আয়, ভেতরে আয়। অর্ঘ্য একটা চিঠি তার দিকে বাড়িয়ে বলে, এই নাও তোমার চিঠি। কৌতূহল হয়ে জানতে চায়, আমার চিঠি কে দিয়েছে? উত্তরে বলে, জানি না, তোমার দরজার বাইরে পড়েছিল। নীতিশদা চিঠিটা খুলে দেখে, তাতে লেখা আছে, আপনার অনেক নামডাক শুনেছি। যদি নিশিকান্তপুরের রাজবাড়ির রহস্য আপনি খুঁজে বের করতে পারেন, তাহলে খুব উপকৃত হব। নীতিশদা মনে মনে ভাবতে শুরু করে, নিশিকান্তপুরের রাজবাড়ি খুব চেনা চেনা লাগছে। জানিস তো, নিশিকান্তপুরের রাজবাড়ির গল্প আমি আগেও শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর যিনি এই চিঠিটা পাঠিয়েছেন, তিনিও ভারী অদ্ভুত। নাম ঠিকানা কিছুই লিখে পাঠাননি। যাই হোক, আগে ওখানে পৌঁছায়, তারপর না হয় বাকি ব্যাপারটা জানা যাবে। একবার গুগলে সার্চ করে দেখ তো, নিশিকান্তপুরটা কোথায়। এরপর অর্ঘ্য সার্চ করে বলে, এই তো, পেয়েছি। তাহলে কাল সকালেই আমাদের বেরিয়ে পড়তে হবে। বাকিদের খবরটা তাড়াতাড়ি জানিয়ে দে, আর ব্যাগপত্র গুছিয়ে নিতে বল। অর্ঘ্য বলে, ঠিক আছে নীতিশদা, ও নিয়ে তুমি ভেবো না। পরের দিন সকাল 7:30টায় লোকাল ট্রেনে সবাই উঠে পড়ি। মিনিট দুয়েকের মধ্যেই ট্রেন ছেড়ে দেয়। ইতিমধ্যেই সোনু জিজ্ঞাসা করে, আরে দেখুন, তোর সাথে যে এসেছে তাকে তো ঠিক চিনতে পারলাম না। যতদূর মনে পড়ে, এর আগে তো কোনোদিন সাক্ষাৎ হয়নি। উত্তরে বললাম, আমার পিসতুত বোন নীলা। ও কিছুদিনের জন্য আমাদের বাড়ি বেড়াতে এসেছে, কিন্তু গতকাল রাজবাড়ি যাব শুনে ও সেখানে যাওয়ার জন্য জেদ ধরল, তাই ওকে নিয়ে এলাম। দীপ বলল, কিন্তু পেখম, আমরা বেড়াতে যাচ্ছি না, আমরা রাজবাড়ির রহস্য সন্ধানে যাচ্ছি, সেটা জানে তো? নীলা বলল, হ্যাঁ, আমি সব জানি, আর আমি জেনে শুনেই তোমাদের সাথে যাচ্ছি। আমি বললাম, নীতিশদা, তুমি কিছু মনে করোনি তো তোমাকে না জানিয়ে নিয়ে এসেছি বলে? নীতিশদা বলে, নিয়েই যখন এসেছিস, বলার তো কিছু নেই, কিন্তু আমাদের কাজগুলো ঝুঁকিপূর্ণ, তুই তো জানিস। ওর বাড়িতে জানিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, আসলে ও রাজবাড়ি দেখার খুব ইচ্ছা ছিল। নীলা আমার কানে কানে বলে, দিদি, অনেক দিনের শখ ছিল রাজবাড়িতে দুদিন কাটাবো। এবার মনে হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হবে। বেশ রাজকীয় ব্যাপার। দাঁড়া দাঁড়া, এত উৎসাহিত হওয়াটা ভালো না, আগে ওখানে পৌঁছাতে দে। অর্ঘ্য বলে, নীতিশদা, রাজবাড়ি নিয়ে কি রহস্য হতে পারে তুমি কি কিছু বুঝতে পারছো? রাজবাড়ির রহস্য থেকে আমার চিঠিটাই রহস্যজনক মনে হচ্ছে। নাম ঠিকানা কিছুই নেই, শুধু রহস্যভেদের কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। 3টে ট্রেন বদলে টানা একদিনে জার্নির পর আমরা পরের দিন সকালে নিশিকান্তপুরে পৌঁছাই। সোনু বলল, এত দূর জার্নির পর শরীরটা কেমন ক্লান্ত লাগছে। ওই দেখো নীতিশদা, চায়ের দোকান, চলো আগে চা বিস্কুট খেয়ে নিই, তারপরেই না হয় বাকি পথটা যাওয়া যাবে। ঠিক আছে, চল তাহলে। এরপর আমরা সকলে মিলে চায়ের দোকানে পৌঁছাই। সেখানে আমরা ছাড়াও আরো দুজন উপস্থিত ছিল। তার মধ্যে একজনের বয়স 70-75 বছর, পরনে ধুতি, সাদা রঙের পাঞ্জাবি, চোখে একটু হাই পাওয়ারের গোল গোল মোটা ফ্রেমের চশমা। আরেকজন একটু কম বয়সী,
নীতিশদা জিজ্ঞাসা করলো, আচ্ছা, নিশিকান্তপুরের রাজবাড়িটা কোন দিকে? এই কথাটা শুনে ওরা আমাদের দিকে এমন ভাবে তাকালো যেন কোনো অবাঞ্ছিত প্রশ্ন ওদেরকে করা হয়েছে। বয়স্ক ভদ্রলোক জিজ্ঞাসা করেন, রাজবাড়িতে আপনাদের কি প্রয়োজন আছে? নীতিশদা বলে, প্রয়োজনটা আমাদের আছে ঠিক বলবো না, বরং আমাদেরই প্রয়োজনে ডাকা হয়েছে। কে ডেকেছে? আমি যতদূর জানি ওই রাজবাড়িতে তো কেউ থাকে না। নীতিশদা বলল, কেউ থাকে না? তাহলে ওই চিঠিটা কে পাঠিয়েছে? চিঠি? এই রাজবাড়ির রহস্য ভেদ করা নিয়ে একটা চিঠি পরশু আমরা পেয়েছি। অবশ্য চিঠিটার মধ্যে কারোর নাম লেখা ছিল না। আজ থেকে 25 বছর ধরে ওই রাজবাড়ি বন্ধ আছে। একসময় রাজবাড়ির লোকে গম গম করত। রাজা রানীর শাসন শেষ হলেও রাজার বংশধরেরা রাজবাড়িতে থাকতেন। আর এই নিশিকান্তপুরের সবাই ওই রাজবাড়ির লোকেদের সম্মানও করত। রানীমার 2 সন্তান, সুরেন্দ্র প্রসাদ আর অমরেন্দ্র প্রসাদ। সুরেন্দ্র প্রসাদ খুবই শান্ত স্বভাবের এবং ধীর স্থির মানুষ। তিনি সকলেরই উপকার করতেন। কিন্তু অপরদিকে অমরেন্দ্র ঠিক তার উল্টো স্বভাবের। সুরেন্দ্র প্রসাদের স্ত্রীর নাম মালিনী দেবী। তিনিও তার স্বামীর মতনই ভালো মনের মানুষ ছিলেন। তাদের এক সুন্দর ফুটফুটে সন্তানও ছিল, যার নাম মহেন্দ্র প্রসাদ। তার বয়স তখন বছর 3। সেদিন দোসরা আসে, মানে ছোট কর্তা বাবুর জন্মদিন। বেশ বড়সড় করে আয়োজন করা হয়েছিল। অনেক লোক আমন্ত্রিত ছিলেন। খাওয়া দাওয়ার বেশ এলাহি ব্যবস্থাও ছিল। এই সব আনন্দের মাঝে হঠাৎ এক চিৎকার শোনা যায়। রানীমা এবং মালিনী দেবীকে কেউ খুন করেছে। প্রাথমিকভাবে সবার সন্দেহ অমরেন্দ্র প্রসাদের দিকেই যায়। এরপর পুলিশ এসে অমরেন্দ্র প্রসাদকে গ্রেপ্তার করে। তারপর থেকে ওই রাজবাড়িতে নানা রকমের ভৌতিক ঘটনা ঘটতে থাকে। এরপর সুরেন্দ্র প্রসাদ তার ছেলেকে নিয়ে এই রাজবাড়ি ছেড়ে চলে যায়। অর্ঘ্য বলল, তিনি বা তার ছেলে এখন কোথায় আছেন বলতে পারেন? তার খবর আমরা কেউই জানি না। তারপর থেকে উনি বা ওনার ছেলে কেউই এই রাজবাড়িতে ফিরে আসেনি। আচ্ছা জ্যাঠামশাই, অনেক ধন্যবাদ আমাদের রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে বলার জন্য। রাজবাড়িটা কোন দিকে একটু দেখিয়ে দিলে খুব উপকৃত হতাম। ওই দিকে কি না গেলেই নয়? দেখো বাবা, তোমরা আমার ছেলে মেয়ের মতো। প্রয়োজন ছাড়া ওই দিকে না গেলেই ভালো। এবার তোমরা যা ভালো বুঝবে। তবে সাবধান করার ছিল, তাই আমি করে দিলাম। রাজু, যা ওনাদের একটু রাজবাড়ি অবধি পৌঁছে দিয়ে আয়। এরপর বয়স্ক লোকের সাথে যে কম বয়সী ছেলেটি বসেছিল সে বলল, চলুন দাদা, আমি আপনাদের রাজবাড়ি অবধি এগিয়ে দিয়ে আসি। আচ্ছা, আমরা আসি তবে। সোনু জিজ্ঞাসা করলো, আমাদের চায়ের কত টাকা হলো? চা আর বিস্কুট নিয়ে ওই 30 টাকা মতো। তারপর আমরা চায়ের দোকানের টাকা মিটিয়ে গ্রামের বড় রাস্তা ধরে হাঁটতে থাকি। খানিকটা পথ গিয়ে একটা মেঠো পথ পাই।
এরপর সেই পথ ধরে এগোতে থাকি। পথের দুই ধারে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝে দিঘি, কিন্তু দিঘিতে জল নেই বললেই চলে। সূর্যের অতিরিক্ত তাপের প্রভাবে জল প্রায় শুকিয়ে গেছে। এই দিঘিকে পিছনে ফিরে আরো খানিকটা পথ এগিয়ে গিয়ে দেখা মিলল সেই রাজবাড়ি। রাজবাড়ি এতদিনে আগাছায় ভরে গেছে। বহু বছর ধরে অব্যবহার এবং গন্ধ থাকার কারণে কিছু কিছু জায়গা ভগ্নপ্রায় হয়ে এসেছে। বেশ কিছু জায়গা ফাটল ধরে বটবৃক্ষ মাথা চাড়া দিয়ে উঠেছে। সাথে রাজবাড়ির রং রূপও চলে গিয়েছে। এইসব দেখে নীলা বলে, আমি তো ভেবেছিলাম রাজবাড়িতে 2 রাত কাটাবো, এই বাড়িতে তো 1 ঘন্টাও থাকা যাবে না। নীতিশদা বলল, কিন্তু আমাদের তো এই বাড়িতেই থাকতে হবে। অর্ঘ্য বলে, এই বাড়িতে কি থাকা সম্ভব? নীতিশদা রাজুকে উদ্দেশ্য করে বলে, তুমি কি এই ঘরে 2টো রুম থাকার মতো ব্যবস্থা করে দিতে পারবে? তার জন্য তোমাকে 2000 টাকা পারিশ্রমিক দেব। কথাটা শুনে রাজু বলল, হ্যাঁ দাদা, কেন পারবো না? আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি গ্রামের আরো কটা লোক এনে এই ঘরে থাকার মতো ব্যবস্থা করে দিচ্ছি। এই বলে রাজু সেখান থেকে চলে যায়। এরপর আমি নীতিশদাকে জিজ্ঞাসা করি, আচ্ছা নীতিশদা, ওই ভদ্রলোক যে কথাগুলো বলেছে সেগুলো কি তোমার সত্যি মনে হয়? উত্তরে বলে, দেখ, সত্যি কি মিথ্যা বলতে পারবো না, তবে এই রাজবাড়ি নিয়ে কিছু কথা আমি আগেও শুনেছিলাম। আজ রাত্রিটা এখানে থাকলেই বোঝা যাবে সেই সব কথা সত্যি না নিছকই বানানো। এরপর আমরা রাজবাড়ি ঘুরে দেখতে থাকি। অন্দরমহলে ঢুকতেই আমাদের একটা ছবির ওপর চোখ পড়ে, আর সেটা দেখে আমরা সকলে অবাক হয়ে তাকিয়ে থাকি। দেখে মনে হয় ছবিটা রানীমার। এতদিনের পুরনো ছবি। বাড়িটা এতদিন ধরে বন্ধ আছে, কিন্তু তার সত্ত্বেও ছবির মধ্যে একটুও ধুলো নেই। একেবারে নতুন মনে হচ্ছে। হঠাৎ একজনের কণ্ঠস্বরে আমাদের ধ্যান ভাঙে। কণ্ঠস্বরটা রাজুর ছিল। রাজু বলল, এই যে দাদা, আমি কয়েকজনকে এনেছি, এরা ঘরদোর পরিষ্কার করে আপনাদের থাকার মতো ব্যবস্থা করে দেবে, আর বিমল আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। আরো যদি কিছু প্রয়োজন হয় তাহলে বলতে পারেন। এই বাড়িতে তো ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই, তাই আপনাদের কষ্ট করে হ্যারিকেনের আলোতেই রাত কাটাতে হবে। চাইলে আপনারা আমাদের বাড়িতেও থাকতে পারেন। নীতিশদা বলল, না না ভাই, তুমি অনেক উপকার করেছো আমাদের জন্য। তুমি যে পরিমাণ ব্যবস্থা করেছো ওতে আমাদের রাত কেটে যাবে। আর একটা কথা তোমার থেকে জানার ছিল। কি কথা বলুন? চায়ের দোকানে জ্যাঠামশাই যে কথাগুলো বলছিলেন ওগুলো কি সত্যি? সত্যি কিনা বলতে পারবো না, এইসব ঘটনা আমাদের জন্মের আগেই হয়েছিল। তাই আপনারা যেটা শুনলেন আমিও ছোট থেকে ওটা শুনেই বড় হয়েছি। এদিকে কেউ আসতে সাহস পায় না। 2-1জন যদিও একবার এদিকে সাহস করে এসেছিল, তাদের মুখে শুনেছি তারা নাকি রানীমার আত্মাকে এই ঘরে দেখেছে। তারপর থেকে আরই কেউ গ্রামের লোকেরা এদিকে আসে না। জ্যাঠামশাই এসব ভালো করে জানেন, কারণ তিনি তরুণ বয়সে এই বাড়িতে কাজ করতেন। এর থেকে বেশি কিছুই আমার জানা নেই। বিকেল অবধি ওরা এখানে থাকবে, সন্ধ্যের আগে রাতের খাবারের ব্যবস্থা করে দেবে। আরো কিছু প্রয়োজন হলে আলো থাকতেই বলে দেবেন। সন্ধ্যায় ওরা বাড়ি চলে যাবে। এবার রাজু সেখান থেকে চলে যায়। আমরা আবার রাজমহলটা পরিদর্শন করতে শুরু করি। নীতিশদা বলল, অনেক কিছু রহস্য রয়েছে রাজমহলের মধ্যে, আর সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। সুরেন্দ্র প্রসাদের বংশধরদের পাওয়া গেলে খুব ভালো হতো।
আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসে। ওরা কাজ সেরে বাড়ি ফিরে যায়। অন্ধকার বাড়তেই রাজবাড়ি ভয়ঙ্কর রূপ ধারণ করে। এক গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়। বেশ কিছু হ্যারিকেনের আলোই একমাত্র এই মায়াবী ঘুটঘুটে অন্ধকারে সাহস জোগানের উৎস। রাত তখন প্রায় 12:30। গরমে মশার উৎপাতে আমার ঘুম আসছিল না। হঠাৎ পায়ের নুপুরের শব্দ কানে ভেসে আসে। মনে হয় জানালার ওপাশ থেকে কেউ চলাফেরা করছে। একে একে লাইট জ্বলতে থাকে এবং রাজবাড়ি আলোকময় হয়ে ওঠে। আমি দেখে অবাক। সবাইকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করি, কিন্তু কেউ উঠল না। সাহস করে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে দেখি, এ যেন এক অন্য মায়াপুরী। রাজবাড়ির কি অপরূপ সৌন্দর্য! মনে হচ্ছে রাজবাড়ি যেন তার ইতিহাসের জৌলুস ফিরে পেয়েছে। ঠিক সেই সময় দরজা জানালা দুদিকে একসাথে কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। আমার ধ্যান ভাঙে মায়াপুরী থেকে। দেখি চারিদিক অন্ধকার, জৌলুসহীন ভগ্নপ্রায় বাড়ি। দেওয়ালের ফাটল চিরে ভেসে আসছে রাজবাড়ির সুপ্ত আর্তনাদ। ভয়ে ভয়ে জানালা খুলে দেখি সাদা কাপড় পরে একজন ঘোরাফেরা করছে। পরক্ষণে অন্ধকারে আবার উধাও হয়ে যায়। সেই সময় বাইরে থেকে ভীষণ জোরে চিৎকার শুনতে পাই। দরজা খুলতেই দেখি দীপ জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি সবাইকে ডাক দিয়ে ঘুম ভাঙায়। জল ছিটিয়ে দীপের জ্ঞান ফিরিয়ে তাকে জিজ্ঞাসা করি, কি হয়েছিল? সে বলল, সিগারেট খেতে বাইরে বেরিয়েছিলাম, কিন্তু মনে হলো মাথাতে কেউ যেন জোরে আঘাত করলো, আর সামনে একটা ছায়ামূর্তিকে দেখতে পেয়ে ওখানে জ্ঞান হারায়। এরপর আমরা টর্চ ও হ্যারিকেন নিয়ে এদিক ওদিক খুঁজতে থাকি, কিন্তু কাউকে দেখতে পাইনি। পরের দিন সকালে নীতিশদা বলে, সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। মানে? এরপর নীতিশদা আমাদের দিকে একটা চশমা এগিয়ে দিয়ে বলে, মানিটা এই দেখ। অবাক হয়ে তাকিয়ে বললাম, এই চশমাটা তো ওই চায়ের দোকানে বৃদ্ধ লোকের মতো। হ্যাঁ, একদমই তাই। এবার ওনাকে ধরতে পারলেই রহস্যের অঙ্ক মিলে যাবে। এবার আমরা সকলেই বৃদ্ধ লোকের কাছে যাই। তারপর নীতিশদা তার পকেট থেকে চশমাটি বের করে তাকে দিয়ে বলে, জ্যাঠামশাই, দেখুন তো এটা আপনার কিনা। ভয়ে থতমত খেয়ে বলে, না, এটা আমার না। তাহলে আপনার চশমা কোথায়? আমার চশমাটা 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না। আর কত লুকাবেন জ্যাঠামশাই? এবার আসল সত্যিটা বলুন, না হলে পুলিশকে ডাকতে বাধ্য হব। পুলিশ? না না বাবা, পুলিশকে ডেকো না। আমি সব সত্যিটা তোমাদের খুলে বলছি। একদিন রানীমা গয়নার বাক্স খুলে তার পুত্রবধূকে দেখাচ্ছিলেন। আমি আড়াল থেকে দেখে ফেলি। আমার মনে লোভ জন্মায়, আর সেদিন আমাকে চুরি করতে দেখে ওরা দুজন ধরে ফেলে। আমি ওদেরকে মেরে ওখান থেকে পালিয়ে যাই, আর সব দোষ ছোট কর্তার উপর পড়ে। কিন্তু তবুও যাতে আসল সত্যিটা কারোর কাছে ধরা না পড়ে, তাই আমি এই বাড়িকে ভুতুড়ে বাড়ি তৈরি করি। আস্তে আস্তে গ্রামের সবাই এদিকে আসতে বন্ধ করে দেয়। বড় কর্তা তার ছেলেকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যায়। আর এত বছর পর এই ইতিহাস জানতে তোমরাই প্রথম এসেছো। তাই আপনি দ্বীপের মাথায় আঘাত করেছিলেন, আর পেখমকে ভয় দেখিয়েছিলেন, যাতে আসল সত্যিটা কারোর কাছে না আসে, তাই তো? তোমার সাথে আর কে কে আছে? সকালে যারা আপনাদের ঘর পরিষ্কার করতে গিয়েছিল তারা।
এরপর নীতিশদা বলে, চোর যত চালাক হোক না কেন, কিছু না কিছু প্রমাণ ফেলেই যায়, যাতে আসল সত্যি পর্যন্ত পৌঁছানো যায়। এবার যান, বাকি জীবনটা জেলে কাটান। পুলিশ এসে এবার ওনাদের ধরে নিয়ে যায়, আর অমরেন্দ্র প্রসাদ নির্দোষ হিসেবে প্রমাণিত হয়। ইতিমধ্যেই সোনু বলে, রাজবাড়ির রহস্য তো উদ্ধার হলো, কিন্তু চিঠিটা কে পাঠিয়েছে এখনো জানা গেল না। নীতিশদা বলল, হ্যাঁ, সেটা তুই ঠিকই বলেছিস। আমি বললাম, গত রাতে আমি রাজবাড়ির প্রাক্তন জৌলুস দেখেছি, কি অপরূপ সৌন্দর্য তার, কিন্তু সেটা সত্যি না স্বপ্ন বুঝতে পারছি না। এরপর নীতিশদা ব্যাগ গোছাতে গিয়ে দেখে আরেকটা চিঠি, আর তার সাথে 10টা স্বর্ণ মুদ্রা। নীতিশদা চিঠি পড়তে শুরু করে। আমি জানতাম আপনি আসল সত্যিটা খুঁজে বের করবেন, এটা তারই পারিশ্রমিক। আমি চাইলে ওদের শাস্তি দিতে পারতাম, কিন্তু এতেও রাজবাড়ি ভুতুড়ে বাড়ি প্রমাণিত হতো। আসল সত্যি কখনোই কারুর কাছে ধরা পড়তো না, আর আমার ছোট ছেলে কখনোই কলঙ্ক মুক্ত হতো না। ইতি রানীমা।